দরজায় নক পড়ে ২-৩ বার। ইমন বিরক্তি নিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। অয়ন তুই? অয়ন কিছু না বলে ভেতর ঢুকে যায়। ইমন মায়া কোথায়? কে এসেছে বলেই এশা ড্রয়িং রুমে আসে। অয়ন এশাকে দেখে পুরাই শকড। ওড়না দিয়ে পুরো শরীর ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে। ফুল হাতা জামা পরা, ব্রুয়ের কাটা দাগটা নেই, কপালে টিপ নেই, উশৃঙ্খল সাজও নেই, পুরো মাথা ঢেকে কাপড় দেয়া। অয়ন কোনো দিন কল্পনাও করেনি এশাকে এভাবে দেখবে। পুরো থ হয়ে যায়। এশা অয়নের ওভাবে তাকানো দেখে মাথা নিচু করে নেয়। ইমনের কথায় হুঁশ এলো অয়নের। হ্যাঁ, মায়া কোথায়? ভাবি তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। কতক্ষণ আগে? এই তো ৭৮ মিনিট হবে। আচ্ছা বলেই বেরিয়ে যেতে নেয় অয়ন। অয়ন, কিছু বলবি? কি হয়েছে, তোকে এমন শুকনো লাগছে কেন? আর ভাবি কি তোকে বলে আসেনি? জানি না রে, তবে বলবো মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা দিয়ে ওকে ভালো রাখতে পারছি না, বারবার আঘাত করে ফেলছি। কিছু মানুষের বিষেই আজাই হোক আসছি, বলেই বেরিয়ে যায় অয়ন। শেষ কথাটা যে এশাকে উদ্দেশ্য করে বলেছে সেটা ঢের বুঝতে পারছে এশা। কাঁদতে চেয়েও পারছে না, চোখে পানি টলমল করছে। ইমন দরজা আটকে এশার কাছে এসে দাঁড়ায়। দু চোখের পানি মুছে আলতো করে কোলে তুলে নেয়। মিষ্টি করে হেসে রুমের দিকে পা বাড়ায়। এশা ইমনের গলা জড়িয়ে বুকে মুখ গুজে কাঁদতে থাকে। কেঁদো না এশা, যা হবার হয়ে গেছে। কেঁদে আর লাভ নেই, বরং নামাজ পড়ে দোয়া করো সব যেন ঠিক হয়ে যায়। এশা শুধু মাথা নাড়ে। এশার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় ইমন। সারাদিন ধরে গাড়ি নিয়ে মায়াকে খোঁজে অয়ন, কোথাও পায়নি। অবশেষে ক্লান্ত হয়ে একটা পার্কের পাশে গাড়ি থামায়। শরীর চলছে না আর। সারাদিন কিছু খায়নি, তার উপর কড়া রোদ। প্রায় ২:৩০ বাজে। তীব্র রোদে এই মেয়েটা কোথায়, বুক ফেটে কান্না আসছে অয়নের। মাথা নিচু, গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল অয়ন। হঠাৎই লেকের এক কোনো চোখ গেল অয়নের। একটা মেয়ে নীল একটা জামা পরে বসে আছে। চুলগুলো উড়ছে বিদায়, মুখটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না। মেয়েটাকে দেখেই অয়নের কলিজায় চিপদিলও মনে হল। ও দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে এলো। মায়া। কারো কথায় মুখে তুলে তাকায় মায়া। অয়নকে দেখে চমকে যায়। উঠে দাঁড়ায়। এখানে বসে আছো কেন? মায়া কিছু বলে না। কখন এলে? আর এখানে কেন? মনে হচ্ছে কিছুই জানেন না এমন ভান করছেন। না, আমি কিছুই জানি না। চল বাসায় চল। আমি যা বলার বলে এসেছি, আমি বাড়ি ফিরব না। দেখো মায়া, এটা পাবলিক প্লেস। এখানে সিন ক্রিয়েট করো না। আশেপাশের সবাই কেমন করে দেখছে আমাদের, দেখেছ তো? আপনি চলে যাচ্ছেন না কেন বলুন তো? অয়ন আর কিছু না বলে কোলে তুলে নেয় মায়াকে। মায়া হা হয়ে যায়। অয়ন মায়াকে কোলে নিয়ে এগোয়। এক মহিলা পাশ থেকে বলে উঠল, তার স্বামীকে দেখেছ? বউকে কি ভালোবাসে? তুমি হলে তো ফেলেই চলে যেতে, বলেই তার স্বামী থেকে মুখ ঘুরিয়ে নেয়। অয়ন কথাটা শুনে মুচকি হেসে গাড়িতে উঠে মায়াকে বসিয়ে দেয়। মায়া বরাবর নেমে যেতে চাইছে, পাগলামি করছে, হাত পা ছুড়ছে। অয়ন মায়ার দুহাত নিজের আয়ত্তে এনে দ্রুত ড্রাইভ করে, খুব তো ভালো চিঠি লেখা শিখে গেছো, তাই না আজ বাসায় গিয়ে দেখবে কত চিঠি লিখতে পারো আজ তোমায়। মায়া ভাবে আজও বোধহয় খুব মারবে অয়ন। ভয় নিয়ে চুপ করে বসে থাকে মায়া বাহিরে তাকিয়ে। বাসায় এসে মায়াকে কোলে তুলে নিজের রুমের দিকে পা বাড়ায়। মুন্নি দেখে মুখ টিপে হাসছে। মায়া মুন্নির দিকে কপাল কুঁচকে তাকাতে তাকতেই অয়ন রুমে চলে যায়।
ছাড়ুন আমায় ছাড়ুন বলছি, কি সমস্যা আপনার? এরকম কেন করছেন? অয়ন দরজা আটকে মায়ার কাছে এসে দাঁড়াল। রিল্যাক্স মায়াবশো, এখানে আমি বসবো না, আমি চলে যাব, আমায় যেতে দিন বলেই মায়ার সামনে এগুলো। অয়ন পেছনে থেকে মায়ার কোমর জড়িয়ে ধরে সামনে এনে দাঁড় করাই। মায়া খুব চেঁচামেচি শুরু করে দেয়। এক পর্যায়ে মায়া অয়নকে খুব জোরে ধাক্কা দেয়। আচমকা ধাক্কায় অয়ন টাল সামলাতে না পেরে বিছানায় বসে পড়ল। মায়া দরজা খুলতে যেতে নিলেই অয়ন উঠে মায়াকে টেনে ঠাসস করে চড় মারে। মায়া গালে দিতে যাবে এমন সময় অয়ন হাত দেয়ালে চেপে ধরে মায়ার ঠোঁট ঠোঁট ডুবায়। নিমিষেই মায়া যেন শান্ত হয়ে গেছে। শরীর জুড়ে অন্যরকম এক অনুভূতি বয়ে গেল। মায়া নড়তে পারছে না, স্থির হয়ে দাঁড়িয়ে অয়নের উপর শরীরের সব ভর ছেড়ে দেয়। অয়ন হাত ছেড়ে মায়ার কোমর চেপে ধরতেই মায়া কেঁপে ওঠে। কানের কাছে মুখ নিয়ে বলল, সংসার তোমার সাথে শুরু করার প্রতিজ্ঞা করে নিয়েছি, সেটা তো আর অন্য কাউকে দিয়ে হবে না। মায়ার মায় জড়িয়ে গেছি, এখন চাইলেও ফিরতে পারবো না। তোমার মাঝেই ডুব দিতে চাই, তোমাকে যে ভালোবেসে ফেলেছি। মায়া ভালোবাসি কথাটা শুনে চমকে অয়নের দিকে তাকায়। অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এই প্রথম ও অয়নের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনল। খুব ভালো লাগছে মায়ার, এ এক অন্যরকম অনুভূতি। অয়নের বুকে মুখ লুকাতে ইচ্ছে হচ্ছে মায়ার, কিন্তু পেরে উঠছে না। অয়ন মায়াকে বুকে জড়িয়ে নেয়, এটাই যেন চাচ্ছিল মায়া। আস্তে করে অয়নকে জড়িয়ে ধরে মায়া। অয়ন মুচকি হাসে, চুলে চুমু দেয়। বেশ সময় এভাবেই ছিল দুজন। মুন্নি এসে ব্যাঘাত ঘটাল। দাদাভাই ভাবি খাবেন না? খাবার রেডি করছি। মায়া অয়নের বাহুডোর থেকে সরে আসে। হ্যাঁ আসছি একটু পর বলেই অয়ন কাভার্ড খুলে সেদিনের কেনা শাড়ি, চুড়ি আর জিনিসগুলো প্যাকেট সহ বের করে। মায়া, হুম, শাওয়ার নাও, আমি আসছি। কি? যা বললাম তাই শুনেছ, যাও। আমি একাই গোসল করব। না আমিও যাব। না আমি একাই যাব। না আমিও যাব। বললাম তো একাই যাব। আমিও তো বললাম আমিও যাব। আমি যাবই না। অয়ন মায়ার হাতটা টেনে ওয়াশরুমে ঢুকিয়ে বাহির থেকে দরজা আটকে দিল। আরে আমি জামা কাপড় নেব তো, আমি আছি তো। মায়া আর কিছু বলে না, বিড়বিড় করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। অয়ন এক প্যাকেট থেকে শাড়ি, আরেক প্যাকেট থেকে চুড়ি বের করে, দুল বের করে বেডের উপর রেখে দেয়। শার্ট খুলে সোফার উপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমের ঢুকে যায় অয়ন। মায়াকে ভেজা অবস্থায় পেছনে থেকে জড়িয়ে ধরে অয়ন। কেঁপে ওঠে মায়া। অয়ন আস্তে করে মায়ার মুখটা উপরে তোলে। লজ্জায় তাকাতেই পারছে না মায়া। বড় বড় চুলগুলো ভিজে গেছে, চুল থেকে পানি ঠোঁট ছুঁয়ে পড়ছে। মায়া অয়নের থেকে যত সরে যেতে চাচ্ছে অয়ন তত কাছে টানছে। জোর করে মায়াকে গোসল করিয়ে দেয় অয়ন। চুল মুছে দিচ্ছে আর নানা রকম কথা বলে যাচ্ছে। মায়া লজ্জা পাচ্ছে, আবার অয়নের ওপর রাগও হচ্ছে। অয়ন নানা রকম কথা বলে হাসাতে চাইছে মায়াকে। মায়া জোরপূর্বক বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অয়ন হেসে দরজা আটকে দেয়। বেডের উপর শাড়ি, চুড়ি, প্রসাধনী দেখে চমকে যায় মায়া। গুটি গুটি পায়ে শাড়ি পাশে যেয়ে দাঁড়ালো মায়া। পাশে একটা চিরকুট রয়েছে। শাড়িটা হয়তো তোমার জন্যই তৈরি করা হয়েছে, পরে নাও। খুশি হব, অনেক দিন ধরে শাড়ি পরতে দেখি না। মায়া শাড়িটা হাতে নিয়ে বুকে জড়ায়। পরক্ষণেই মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন অয়ন নিজে বলেছিল শাড়ি পরে কখনো যেন ওকে মুখ না দেখায় মায়া।
সাথে আরও কিছু বাজে মন্তব্য করেছিল। মায়া সাথে সাথে শাড়িটা বিছানায় রেখে দেয়। কাভার্ড থেকে হলুদ একটা 3 পিস পরে ভেজা কাপড় হাতে নিয়ে পাশের রুমে চলে যায় মায়া। অয়ন হাসি মুখ নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মায়া আমি ভাবছিলাম বলেই সামনে তাকায় অয়ন। কোথায় মায়া তো রুমে নেই। কোথায় গেল? শাড়িটাও পরে আছে। অয়ন ট্রাউজার টি শার্ট পরে টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে আসে। মায়া হাঁটুর ওপর দুহাত রেখে মুখ গুজে বসে আছে ফ্লোরে। অয়ন আস্তে আস্তে নিঃশব্দে মায়ার কাছে দাঁড়ায়। টুপ করে কোলে তুলে নেয়। আচমকা এমন হওয়ায় হকচকিয়ে গেল মায়া। অয়নের শার্ট কামচে ধরে। নিজের রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। হাঁটু গেড়ে বসে মায়ার সামনে। দুহাত অয়নের দুহাতের মুঠোয় নেয়। মায়ার ভালো লাগছে না অয়নের এরূপ আচরণ। মায়া একা থাকতে চাইছে, অয়নের থেকে দূরে। মায়া যা হয়েছে ভুলে যাও, আমি তোমার থেকে ক্ষমা চেয়েছি অনেক বারত, যা আমার অনেক অন্যায় হয়েছে, না বুঝে অযথা তোমার উপর অত্যাচার করে, তার জন্য আমি দুঃখিত। চাইলেই কি ভোলা যায়? চাইলেই কি ভোলা যায় না? হয়তো না। শাড়িটা তোমার জন্যই এনেছিলাম, পরলে বেশ ভালো লাগবে, পরে নাও। আর কাল প্যাক করে নিও। কাল সন্ধ্যায় আমরা সিলেট যাচ্ছি। আমি যাব না। আমি যাব। জান না করল কে? তুমি আমায় জান বললে? আহ, কি সৌভাগ্য আমার। যেতে বলেছি জান বলিনি, আবার বললে আহা। ধ্যাত। বউকে ছাড়া কি হানিমুনে যাওয়া যায় বলো? কি? যা শুনেছ তাই। আমি যাচ্ছি না। দেখা যাবে নে, এখন শাড়িটা পরে নাও, আমি আসছি, এসে যেন রেডি পাই, নয়তো। নয়তো কি? হ্যাঁ নয়তো কি বলবো? লজ্জা পাবে তো বলবো কি? মায়া কপাল কুঁচকে অন্যদিকে তাকায়। অয়ন হো হো করে হেসে উঠে বাহিরে চলে যায়। মায়া শাড়ি পরে নেয়। দুলগুলো পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নেয়। চুড়িগুলো পরে চুলগুলো খোপা করে নেয়। নিজেই নিজেকে দেখছে মায়া। বেশ সুন্দর লাগলেও আগের মতো উচ্ছলতা নেই। চোখের নিচে কালসিটে দাগ পড়ে গেছে। চুলগুলো রুক্ষ হয়ে গেছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মায়া। এমন সময় খাবার প্লেট হাতে ঘরে আসে অয়ন। প্লেটটা টেবিলের উপর রেখে ধীর পায়ে এগিয়ে যায় মায়ার কাছে। চুলগুলো খুলে দিতেই একরাশ চুল পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। অয়ন মায়ার চুলে মুখ ডুবায়। মায়া চোখ বন্ধ করে। আস্তে আস্তে ঘাড়ে মুখ ডুবাতেই কেঁপে ওঠে মায়া। অয়নের হাত খামচে ধরে। উহুম উহুম, আমি কিন্তু কিছু দেখি নাই। মুন্নির কথা শুনে অয়ন হতে 3 কদম দূরে সরে যায় মায়া। লজ্জায় মুখই তো তুলতে পারছে না। দিলই তো রোমান্সের 13টা বাজিয়ে। দরজা খোলা রাখলে যে কেউ 13টা বাজাবেই। তখনও মানে? অয়ন আমতা আমতা করে বলল, না কিছু না, বল কি বলবি? আমি একটু খালার বাসায় যাইতেছি, তাই বলতে আসলাম। আচ্ছা যা। আচ্ছা। মুন্নি বেরিয়ে যেতেই অয়ন মায়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে। মায়া এক প্রকার ঝাড়া দিয়ে অয়নকে সরিয়ে দেয়। দেখুন, যখন তখন আপনার এ কাজগুলো আমার একদম ভালো লাগে না। মায়ার শক্ত কথায় একটুও রাগেনি অয়ন। আবারও বুকে টেনে কপালে চুমু খায়। বিষয়গুলো মায়ার খুব ভালো লাগলেও স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না মায়া। কিছু একটা বাধা দিচ্ছে মায়াকে। অয়ন বিছানায় শুয়ে পড়ে। মায়া এসো। কিভ্রু কুচকে বলল মায়া। বুকে এসো। না। না মানে এসো বলেই মায়াকে হেঁচকা টান দেয় অয়ন।
মায়া অয়নের বুকের উপর পড়ে এক রাশ লম্বা খোলা চুল অয়নের মুখে পড়ে। অয়ন গভীরভাবে মুখ গুজে সে চুলে। মায়া কিছুক্ষণ চুপ থেকে অয়নকে ধাক্কা দিয়ে সরে আসে। খুব লেগেছে অয়নের, কিন্তু একটু টু শব্দও করেনি। মায়া ব্যাপারটা বুঝতে পারলেও চুপ করে আছে। অয়ন চুল ঠিক করে হেসে আবারও জড়িয়ে ধরে মায়াকে। এবার মায়া আর কিছু বলে না, টুপ করে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। লাইট অফ করে জোর করে বুকে জড়িয়ে নেয় মায়াকে। মায়া কিছুক্ষণ ছুটোছুটি করার চেষ্টা করলেও একটু পর শান্ত হয়ে যায়। ঘুম আসছে না মায়ার, কিন্তু ঘাপটি মেরে শুয়ে আছে ঠিকই। হঠাৎ অয়নের ফোন বেজে ওঠায় মায়াকে আলতো করে বালিশে শুইয়ে দেয়। লাইট জেলে ফোন হাতে নিয়ে দেখে বাবা ফোন দিয়েছেন। হ্যালো বাবা, কেমন আছিস? ভালো, তোমরা? হ্যাঁ ভালোই। কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায় অয়ন। বেশ অনেকক্ষণ সময় পার হয়ে যায়, অয়ন ঘরে আসে না। মায়া একবার উঠে বসল, আবার শুয়ে পড়ল, আবার এপাশ ফিরল। বুকে মাথা রেখে ঘুমাতেই ভালো লাগছিল, বিষণ্ণ স্বরে বলল মায়া। তাই নাকি বলেই হোহো করে হেসে দিল অয়ন। আচমকা অয়নের উপস্থিতিতে ঘাবড়ে যায় মায়া। লজ্জা পেয়ে মাথা নিচু করে। অয়ন লাইট অফ করে আবারও বুকে নেয় মায়াকে। প্রশান্তিময় এক ঘুম এসে ভর করে দুজনের চোখে। যেন কত বহুকাল ধরে ঘুমোয় না দুজন। অফিসের জন্য রেডি হচ্ছে অয়ন। আজ সিলেট যাওয়ার কথা ছিল, কিন্তু একটু অফিসে সমস্যা হওয়ায় তা হয়ে ওঠেনি। মায়া কফি হাতে উপরে উঠে আসে। এই নিন। থ্যাঙ্কস। নাস্তা করবেন, জলদি আসুন বলেই মায়া বেরিয়ে চলে যাচ্ছিল। অয়ন পেছনে থেকে মায়ার হাত টেনে ধরে। কি হলো? অয়ন মায়াকে নিজের পায়ের উপর দাঁড় করাই। কি হচ্ছেটা কি? টাইটা বেঁধে দাও। আমি পারি না। আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে নিজেই করে নিন। না, যা বলছি তাই করো। অয়ন টাই বাঁধছে আর বলছে, দেখো এভাবে, তার এভাবে। মায়া অয়নের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক মায়া এই মানুষটার মুখে দেখলেই যে কেউ গলে যাবে। কি দেখছ? কই না তো, কিছু না। তাহলে চলো। আর শোনো, 3 দিন পরই আমরা যাব, তাই গোছগাছ শুরু করে দিও। কি করো শুধু? কি বলবো? না কিছু না, চলো। মায়াকে নিয়ে নিচে নেমে আসে অয়ন। প্লেটে খাবার তুলে দিল অয়ন, চেয়ার টেনে মায়াকে বসায়। তারপর নিজে খায় আর মায়াকেও খাইয়ে দেয়। মায়ার চোখ দুটো ছল ছল করে ওঠে। কতদিন পর এভাবে কারো হাতে খাচ্ছে জানা নেই মায়ার। খুব কষ্টে চোখের পানি আড়াল করে। খাওয়া শেষ করে দরজা অবধি আসে অয়ন। মাও পিছু পিছু আসে। মায়াকে কাছে টেনে কপালে চুমু খায় অয়ন। মায়া মাথা নিচু করে ফেলে। মুচকি হেসে বেরিয়ে যায় অয়ন। অফিসে মন বসছে না অয়নের। আজকাল খুব বেশি মায়ার কাছে থাকতে ইচ্ছে করে তার। কেন ও বুঝতেই পারে না। এটাই কি তবে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা? ভেবেই হেসে উঠে অয়ন। স্যার কি কিছু ভাবছেন? জাহিদের কথায় চমকে যায় অয়ন। জাহিদ অয়নের পিয়ে। খুবই ভালো এবং বিশ্বস্ত লোক। অনেকটা বন্ধুর মতো দুজন। জাহিদ তোমায় না বলেছি আমায় স্যার বলবে না? আসলে হয়েছে, বুঝেছি, এখন বলো কি বলবে? স্যার, আসলে আমি। ছুটি চাও? মুচকি হেসে বলে অয়ন। আসলে স্যার, বুঝতেই পারছেন, নতুন বিয়ে। তাই বউ বলেছে আজ বাসায় জলদি যেতে। ও রান্না করছিল তাই। আবারও হাসে অয়ন। আচ্ছা যাও। জাহিদ বেশ উৎফুল্ল হয়ে বলল, ধন্যবাদ স্যার, আসছি।
অয়নেরও ইচ্ছে করছে এখনই বাসায় চলে যেতে। তেমন কাজও নেই, যাওয়াই যায়। অয়ন চাবি নিয়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে একটু এগোতেই একটা ছেলেকে কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন কিছু না ভেবেই গাড়ি থেকে ছেলেটার কাছে যায়। কিছু গোলাপ আছে আর বেলি ফুলের মালা। স্যার, ফুলগুলা নেন না, একদম টাটকা। আমার বোনটা অসুস্থ, খুব টেকার দরকার। অয়ন 500 টাকার একটা নোট বের করে এগিয়ে ছেলেটার কাছে। আমার কাছে তো ভাঙতি নাই, দিতে হবে না, রেখে দাও, তোমার বোনের ঔষধ কিনে নিও। ছেলেটা অয়নের হাতে ফুল দিতে দিতে বললাল্লায় আপনারে অনেক সুখী করুক। অয়ন মুচকি হেসে ছেলেটার চুলগুলো এলোমেলো করে দিল। ছেলেটাও একগাল হেসে দিল। অয়ন গাড়িতে উঠে খুব দ্রুত ড্রাইভ করে বাসায় পৌঁছাল। কলিং বেল বাজালে মায়াকে সারপ্রাইজ দেওয়া হবে না, তাই নিজের কাছে রাখা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলল। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে, মনে হচ্ছে কেউ থালাবাটি ধুচ্ছেন। অয়ন পা টিপ টিপে রান্নাঘরে গেল। পেছনে থেকে আস্তে করে খোপায় মালাটা দিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। মায়ার চিৎকার করতে নিলেই অয়ন মুখ চপে ধরে। আরে আরে থামো। মায়া হাত সরিয়ে বলল, আপনি কখন এলেন? কিভাবে এলেন? দরজা কি খোলা ছিল? আমি তে আটকে দিয়েছিলাম, কিভাবে খুলল? কিছু নিয়ে যায় নিচোর? শান্ত হও, এক্সট্রা চাবি দিয়ে। ওহ হুম, এসো। কোথায়? হাতে তো। হাত ধোও। মায়া হাত ধুয়ে নেয়। এই নাও বলে মায়ার হাতে একগুচ্ছ লাল গোলাপ দেয়। মায়া খুশিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অয়নের দিকে। হুম, এভাবে আর দেখতে হবে না। মায়া লজ্জায় মাথা নিচু করে। কিছু খাবার পাওয়া যাবে? মায়া মাথা তুলে বলল, হ্যাঁ, আগে ফ্রেশ হয়ে আসুন। অয়ন হেসে ঘরে চলে যায়। খাবার টেবিলে এসেই একটা অন্যরকম গন্ধ পাচ্ছে অয়ন। নাকটা টেনে খাবারের বাটিগুলো থেকে প্লেট সরিয়ে চমকে যায় অয়ন। গরুর মাংস ভুনা, ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, সাথে ভুনা খিচুড়ি, সাথে তেঁতুলের চাটনি। অয়নের জিভে পানি চলে এসেছে। চোখগুলো একবার খাবারের দিকে আরেকবার মায়ার দিকে যাচ্ছে। অয়নের এভাবে তাকানো দেখে মায়ার খুব হাসি পেল। হেসেই দিল মায়া। অয়ন উঠে মায়াকে হাত ধরে এনে পাশের চেয়ারে বসাল। নিজেই প্লেটে খাবার তুলে নিল। মায়া শুধু হা করে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়নকে কখনো খাবার তুলে নিয়ে খেতে দেখেনি মায়া। আর এত খাবার প্লেটে তুলেছে। বাবা! অয়ন মায়াকে একটু খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। মায়াকে আর না দিয়ে নিজে একা একাই খেয়ে চলেছে। মায়া হা হয়ে চেয়ে আছে। হঠাৎই অয়ন খাওয়া বন্ধ করে মায়ার দিকে তাকিয়ে এক তৃপ্তিময় হাসি দিল। খাবারটা বেশ ভালো হয়েছে বলেই মায়াকে খাইয়ে দিতে শুরু করল। মায়া: হুম, আজ সন্ধ্যায় শপিংয়ে যাব। কেন? সিলেট যাওয়ার আছে তাই। আপনি না বললেন আর কিছু দিন পর? না, কাল সন্ধ্যায় রওনা হব, কারণ আমি অফিসের কাজ প্রায় সামলে নিয়েছে। বাকিটা জাহিদ সামলে নিবে। জাহিদ? ওহ, ও আমার পিয়ে। ও আচ্ছা। হুম, আমি উঠছি। একটা ঢেকুর তুলে উঠে গেল। হাত ধুয়ে উপরে রুমে চলে গেল। মায়া সবকিছু গুছিয়ে রুমে যেয়ে থ মেরে যায়। অয়ন? অয়ন পুরো রুম জুড়ে পায়চারি করছে। আর পেটে হাত রেখে একবার খাটে একবার সোফায় বসছে। আপনার কি অস্বস্তি হচ্ছে? হুম। খাওয়া বেশি হয়ে গেছে বলেই মুখটা মলিন করে নিল অয়ন। মায়া কিছু না বলে বেরিয়ে গেল। ফিরে এলো হাতে লেবু পানি নিয়ে। খেয়ে নিন, ভালো লাগবে।
টক লেবু পানি অয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল মায়া। অয়ন হাতে নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিল। সেরে যাবে বলেই মুচকি হাসে মায়া। বিছানায় বসে মায়া। অয়নও মায়ার পাশে বসে দুষ্টুমি করা শুরু করে। একসময় মায়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে অয়ন। সন্ধ্যায় অয়নের মাথাটা বালিশে রেখে ফ্রেশ হতে যায় মায়া। ফ্রেশ হয়ে কাপড় নিয়ে বেরিয়ে গেল। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিল মায়া। অয়নের সামনে দাঁড়াতেই অয়ন এক প্রসন্ন হাসি দেয়। কারণ পেট ব্যথা উধাও। আর স্বস্তিও লাগছে। ঘুমটাও ভালো হয়েছে। কখন উঠলেন? এই তো এখনই। এখন কেমন লাগছে? বেশ ভালো। মায়া মুচকি হেসে লম্বা চুলগুলো খুলে আঁচড়াতে লাগল। মায়ার দিকে গভীরভাবে তাকিয়ে রইল অয়ন। মায়া। হুম। এখন আর বোরকা পরো না কেন? মায়া কাচুমাচু করতে লাগল। মুখটা মলিন হয়ে গেছে। অয়ন হেসে বলল, আজ থাক, নেক্সট টাইম বোরকা পরেই বের হইও। মায়া মাথা নেড়ে সম্মতি জানায়। দুজন বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর মলে পৌঁছে যায় মায়া অয়ন। বিভিন্ন দোকান ঘুরে মায়ার জন্য কিছু শাড়ি, টপস, জিন্স, স্কার্ট কিনে অয়ন। মায়া লজ্জা পাচ্ছিল এসব কেনায়, তবে কিছু বলেনি। ছোটবেলায় তো এসবই পরত। গ্রামে চলে যাওয়ার পর থেকে আর পরেনি। তাহলে কি ও আবার ছোট হয়ে যাবে? ভেবেই একটু হাসে মায়া। অয়নের জন্য 2টো শার্ট, প্যান্ট, টি শার্ট আরও কিছু ট্রাউজার কিনে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। খাবার অর্ডার করে পাশাপাশি বসে দুজন। খাবার আসতেই অয়ন মায়ার দিকে তাকায়। কাটা চামচ দিয়ে খেতে পারবে তো ভেবেই অয়ন তাকালো মায়ার দিকে। মায়া চোখ বন্ধ করে আবার তাকালো। অয়ন বুঝল মায়া হয়তো তাকে কিছু ইশারায় বুঝিয়েছে। খুব সুন্দর করে খাচ্ছে মায়া। অয়ন তো দেখে অবাক হয়ে যায়। তবে এ বিস্ময় প্রকাশ করে না। মায়া ও অয়নের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। খাবার শেষে করে বিল পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা। ফ্রেশ হয়ে দুজনই শুয়ে পড়ে। বেশ ক্লান্ত লাগছে, তাই এখন আর কিছু ঘোছখাস করতে পারেনি। অয়ন মায়াকে বুকে জড়িয়ে ধরে। কপালে আলতো করে চুমু খায়। মাও চুপটি করে অয়নের বুকে মাথা রাখে। মায়া। হুম। কিছু সময় আগেও তো ছটফট করছিলে, আমার কাছে থাকতে চাইছিলে না, দূরে সরিয়ে দিতে চাইছিলে, এখন কি হলো বলো তো যে এত বাধ্য বউ হয়ে গেলে? মায়া কিছু না বলে আরও গভীরভাবে মুখ লুকায় অয়নের বুকে। অয়ন এক মিষ্টি হাসি দেয়। মায়া টের পায় সে হাসি। কিছু সময়ের মধ্যেই এক প্রশান্তিময় ঘুম ভর করে দুজনের চোখে। দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো। মায়া আর অয়ন মিলে সন্ধ্যায় সব প্যাক করে নিয়েছে। এখন রেডি হয়ে বেরুবার পালা। মায়া অ্যাশ কালার একটা শাড়ি পরে নেয়। অয়নও স্যুট পরে রেডি হয়ে নেয়। বেশ লাগছে দুজনকে। দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে দিল। সবকিছু নিয়ে বেরিয়ে এলো মায়া অয়ন। মুন্নি। জি। সাবধানে থাকিস। আপনারাও সাবধানে যাইয়েন দাদা ভাই। মায়া এগিয়ে মুন্নিকে বুকে জড়িয়ে নেয়। ভালো থেকো, আসছি। মায়া অয়ন বেরিয়ে যায়। গাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে। কারণ মায়া বায়না ধরেছে বাসে করে যাবে। তাই গাড়ি করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে ওরা। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই অয়ন আলতো করে মায়ার মাথাটা নিজের কাঁধে তুলে নেয়। মাও শান্ত হয়ে চোখ বুজে। হ্যালো স্যার। কি খবর ওদিককার? স্যার, আমি বাস স্ট্যান্ড খাড়ায়া আছি। অহনো ওরা আইসা পৌঁছায় নাই। তুমি ভালোভাবে খোঁজ নিয়েছ তো? একদম সঠিক খোঁজ লইছি।
আপনি টেনশন কইরেন না, আপনি ওইদিকে প্লেন দিয়া পৌঁছায়া যান, আমি ওগরে ফলো কইরা যাইতাছি। আচ্ছা, টাইম টু টাইম সব ইনফরমেশন আমার চাই কিন্তু। আচ্ছা স্যার, রাখতাছি। হুম। ফোন কেটে গেল। অয়ন, আমাকে অপমান করার ফল এবার ভুগবি তুই, এক মোজন। মায়া, আমার এতদিনকার স্বপ্ন সত্যি হইতে যাইতাছে। তুই আমার বউ হবি ভাইবাই, আমার যে কি খুশি লাগতাছে। ওই আবির চৌধুরীরে মাইরা তোরে আজি আমার কইরা নিমু, দ্বিতীয় জন। বাসস্ট্যান্ড পৌঁছে অয়নের ডাকে মাথা তুলে মায়া। ঘুম ঘুম পাচ্ছে, তাই চোখে মুখে পানি ছিটিয়ে বাসে উঠে ওরা। প্রথম দিক থেকে 4 নম্বর সিট ওদের। নিজেদের সিটে বসে পড়ল মায়া, অয়ন। তারপর অয়ন নেমে গিয়ে মায়ার জন্য অনেক আচার আর কিছু চিপস জুস নিয়ে আসে। মায়া, হুম, এই নাও। এত খাবার কখন খাবো? যেতে যেতেই। আমি কি রাক্ষস? উহুম, আমার বউ। অয়নের কথায় হেসে দেয় মায়া। মায়া, হুম, তুমি জানালার পাশেই বসো। না থাক, আমি এখানেই ঠিক আছি। বাসে কি তোমার খারাপ লাগে? না, তেমন একটা লাগে না। বমি হয়? কখনো হয়নি, তাই আজ হবে কিনা বলতে পারছি না। আর এত খাবার খেতে খেতে বমি করার সময় পাবো বলে মনে হচ্ছে না। মায়ার কথায় হেসে ফেলে অয়ন। যে যার সিটে বসে পড়তেই প্রায় 20 মিনিটের মধ্যেই বাস ছেড়ে দেয়। অয়ন আগে কখনো বাসে চলাফেরা করেনি। শেষ কলেজে পড়ার সময় একবার ট্যুরে গিয়েছিল, তাই প্রথমে খারাপ লাগলেও এখন ভালোই লাগছে। ফুরফুর করে বাতাস আসছে, শরীরের ভিতর বাতাস যেন ফুরে ঢুকে যাচ্ছে। কয়েক মিনিটেই শীতল হয়ে গেছে অয়নের শরীর। বেশ ভালোই লাগছে অয়নের। মায়া একবার এই জানলার দিয়ে আরেকবার পাশের জানলা দিয়ে বাহিরে দেখছে। বেশ সময় পর মায়ার মনে হচ্ছে কেউ তাকে তীক্ষ্ণ নজরে দেখছে। মায়া সামনের দিকে তাকিয়ে দেখল না তো কেউ দেখছে না। পাশের বয়স্ক লোকটা তো ঘুমিয়েই পড়েছে। মায়া পেছনের দিকে ফিরতেই মনে হলো কেউ চোখ সরিয়ে নিল। মায়ার বেশ খানিকক্ষণ সময় ধরে মনে হচ্ছে কেউ তাকে দেখছে, কেউ তাকে দেখছে। অয়ন ব্যাপারটা বুঝতে পেরে বলল, মায়া, তোমার কি নার্ভাস বা অস্বস্তি হচ্ছে? না আসলে। আচ্ছা, তুমি এখানে এসে বসো। না, এখানেই ঠিক আছি, আপনি বসুন। হুম, তা তো বুঝতেই পারছি, এসো তো বলেই অয়ন মায়াকে নিজের সিটে বসিয়ে দিল। মাও জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে আর বারবার হেসে উৎফুল্ল হচ্ছে। চুলগুলো খুলে দেয় অয়ন। বাতাসে লম্বা চুলগুলো এদিক সেদিকে দৌড়াদৌড়ি করছে। অয়নের মুখে আছড়ে পড়ছে। অয়ন ফোন বাহির করে মায়ার ছবি তুলতে। হঠাৎ করে পেছনে তাকায়। কালো এক লোক মাফলার দিয়ে মুখটা ঢাকা এদিকেই ফিরেছিল। অয়ন ফিরতেই লোকটা মাথা দ্রুত সরিয়ে নেয়। অয়ন বুঝতে পারে কেন মায়ার অস্বস্তি হচ্ছিল। অত মাথা না ঘামিয়ে মায়ার কিছু ছবি তুলে নেয়। বেশ আনন্দ উৎফুল্ল নিয়ে সিলেট পৌঁছে যায় মায়া। অয়ন, মায়া বেশ খুশি। অনেকটা বাচ্চা হয়ে গেছে মায়া। সুন্দর কিছু দেখলেই অয়নের হাত চেপে ধরে দেখাচ্ছে। একা একাই হাসছে, আবার বিড়বিড় করে কি জেনে বলে হেসে দিচ্ছে। অয়ন অনবরত মায়াকে দেখেই চলেছে আর মুগ্ধ হচ্ছে। হোটেলে এসেই দেখা হয় ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির চৌধুরী, রাইট? ইয়া, এই নিন চাবি, 206 নম্বর রুমটাই আপনাদের। রুমের চাবি নিয়ে নিজেদের রুমের দিকে পা বাড়ায় দুজন। ফ্রেশ হয়ে বেশ সময় নিয়ে রেডি হয় দুজন। উদ্দেশ্য পাহাড়। মায়া শাড়ি পরতে নিলে অয়ন না করে।
পাহাড়ে শাড়ি পরে উঠতে পারবে না, তাছাড়া যে পরিমাণ ঠান্ডা, শাড়ি পরে টিকতে পারবে না, জমে যাবে বলেই একটা লং কোট আর জিন্স হাতে ধরিয়ে দেয়। গাল ফুলিয়ে রেখেছে মায়া। এগুলো কিভাবে পরব? আমি পারব না। পাহাড়ে যেতে হলে পরতে হবে। এখন তুমিই ভাবো পরবে কি পরবে না। গাল ফুলিয়ে রাগ রাগ হয়েই রেডি হয়ে নেয়। আয়নার সামনে দাঁড়াতেই চমকে যায় অয়ন মায়া দুজনেই। মায়াকে একদম পুতুলের মতো লাগছে। অয়ন হা তাকিয়ে আছে মায়ার দিকে। আস্তে আস্তে মায়ার দিকে যেয়ে কপালে চুমু খায় অয়ন। বাহ, তোমায় দারুণ লাগছে। অয়নের কথায় মুচকি হেসে মাথা নোয়ায় মায়া। চুলগুলোকে একটু উঁচু করে বেঁধে নেয়। অয়ন আস্তে করে মায়ার ঘাড়ে মুখ গুজে। মায়া আবেশে চোখ বন্ধ করে নেয়। একটা ঘোরের মধ্যে চলে যায় অয়ন। মাও বাধা দেয় না। কেউ দরজায় নক করতেই অয়নের হুঁশ এলো। মায়া থেকে সরে আসে। মায়া লজ্জায় মাথা নিচু করতেই অয়ন হেসে মাথা চুলকাতে চুলকাতে দরজার সামনে যেয়ে দাঁড়াল। দরজা খুলে দিতেই দেখল খাবার নিয়ে এসেছে। অয়ন খাবারটা হাতে নিয়ে আবারও দরজা আটকে দেয়। মায়া, হুম, খাবার এসে গেছে, খেয়ে নাও। উহু, খিদে নেই তো। তবুও খেতে হবে। উহু, আরে বসো, তোমায়ার হাত ধরে এনে সোফায় বসায় অয়ন। মায়াকে খাইয়ে দিতে শুরু করে। মাও মুখ ফুলিয়ে গিলতে থাকে। অয়ন মায়াকে খাইয়ে দিচ্ছে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়াকে খুব করে ভালোবেসে ফেলেছে অয়ন, তা টের পাচ্ছে। এ মেয়েকে ছাড়া এক মিনিটও চলবে না আমার। কেন যে মেয়েটাকে আরও আগে থেকে ভালোবাসলাম না, তাহলে হয়তো পিচ্চিটা অত কষ্ট পেত না। খাওয়ার মাঝেই মায়ার কপালে চুমু খায় অয়ন। মায়া হতভম্ব হয়ে চেয়ে রইল। কি হলে এটা ভেবে উঠতে পারছে না। মায়ার এরূপ চাহনি দেখে অয়ন ফোকলা হাসি দিল। মাও হেসে দিল। মায়া আর আগের মতো নেই, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। হয়তো ও আমায় ভালোবেসে ফেলেছে। আমি কি পেরেছি ওকে আমার করে নিতে? না হতো আমারই ছিল। এখন আরো নিবিড়ভাবে আমার হলো। এভাবেই সব সময় আগলে রাখব ওকে। কখনো কাজ ছাড়া করবই না। এই মেয়েটাকে ছাড়া এখন আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। ও দূরে গেলে কি করে থাকবো আমি? না না, ও কেন দূরে যাবে? ওকে দূরে রাখার কোনো প্রশ্নই আসে না। সব সময় আমার বুকেই রেখে দিব। কথাগুলো ভাবতে ভাবতে অয়ন এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নিজে খেয়ে হাত ধুয়ে টেবিলে প্লেট রেখে উঠে গেল। পানি খাইয়ে দিল মায়াকে। তারপর মায়াকে বিছানায় বসিয়ে দিয়ে আয়নার সামনে চুল আঁচড়াতে লাগল অয়ন। মায়া ভাবছে সবার জীবনেই বোধহয় সুখ আসে, যেমন ওর এসেছে। অয়ন ওকে কতটা ভালোবাসে। যে ভালোবাসা একদম নিঃস্বার্থ। যে ভালোবাসায় নেই কোনো দৈহিক চাহিদা, আকাঙ্ক্ষা। আছে শুধু প্রশান্তি। এক অন্যরকম অনুভূতির মেলা, যেখানে মুখে ভালোবাসার কথা না হলেও মনে মনে সব কথা হয়ে যায়। কথা আদান প্রদান হয় চোখে চোখে। আমিও ভালোবাসি তোমায় অয়ন। হঠাৎই মায়ার কথায় চমকে যায় অয়ন। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া একথা বলছে ভাবতেই পারছে না অয়ন। অস্ফুট স্বরে বলল, কি বললে? ভালোবাসি। মায়া বলেই মায়াকে জড়িয়ে নেয় বুকে। মায়া, তোমার মায় সেই কবেই পড়ে গেছি। আজ আবার নতুন করে পড়লাম। খুব ভালোবাসি তোমায় খুব। মায়াবতী আমার, আমার মায়াবতীটা। অয়নের কথা শুনে অয়নের বুকে মুখ লুকায় মায়া। অয়ন আলতো করে মায়ার মাথাটা বুকে চেপে ধরে। স্যার, আপনি হোটেলের পাশের পাহাড়টায় আইয়া পড়েন। যা করণের হেনই হইব। তুমি কি দুজনকেই? স্যার আহেন আগে দেহি কি।
দেখা দেখির কিছু নাই, সার্ফ জানিয়ে দিচ্ছি আমার শিকার আমি, তোমার শিকার তুমি। বুঝেছ? হ স্যার, বুঝছি। আমি আইতাছি, আপনি আহেন। হুম। ফোনটা কেটে গেল। পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অয়ন মায়া। অয়ন শক্ত করে মায়ার হাতটা ধরেছে। চলবে মায়ার সংসার। পর্ব 25। লেখায় স্বর্ণালী আক্তার শ্রাবণ। মায়ার হাতটা শক্ত করে ধরে বিভিন্ন জলাজঙ্গল পেরিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে অয়ন। মায়াকে নানা রকম কথা বোঝাচ্ছে, এটা করো না, সেটা করো না, আমার থেকে দূরে দাঁড়াবে না, কিনারায় যাবে না। অয়ন যা বলছে কিছুই যেন মায়া কানে নিচ্ছে না। মায়া ব্যস্ত চারদিকের মণিমুগ্ধকর দৃশ্য অবলোকনে। কত স্বপ্ন ছিল একদিন প্রাণ ভরে এসব সৌন্দর্য উপভোগ করবে। স্বপ্ন সত্যি হয়েছে ভেবেই আরো উৎফুল্লিত হচ্ছে মায়া। ঠান্ডা বাতাস শরীর ফুঁড়ে ঢুকে যাচ্ছে। বাতাসে মুখ জমে যেতেই মায়া হেসে উঠছে। অয়ন বকবক করেই চলেছে। দীর্ঘ সময় ট্রেকিংয়ের পরে পাহাড়ে পৌঁছায় ওরা। পাহাড়টা তেমন উঁচু না, তবে আসতে বেশ সময় লাগে। তাই বেশ অনেক মানুষই পাহাড়ে বেড়াতে এসেছে। কেউ প্রকৃতির স্বাদ গ্রহণ করছে, কেউ বা হাঁটছে, কেউ বা নিজের ছবি তোলায় ব্যস্ত, কেউ বা প্রকৃতির রূপ ফোনে বন্দী করতে ব্যস্ত। মায়া উঠেই অয়ন হাত ছেড়ে দুহাত দুদিকে মেলে দিল। অয়ন মায়ার এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করে নিল। অয়ন আলতো করে মায়ার হাতটা ধরে। মায়া চোখ ছোট করে অয়নের দিকে তাকায়। পাহাড়ের পাশে যেয়ে দাঁড়ালো দুজন। মায়ার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় অয়ন। আহ, কি করছেন? আশেপাশে কত লোক। তো কি হয়েছে? আমার বউকে চুমু খেয়েছি, অন্য কাউকে তো নয়। এমন সময় অয়নের ফোনটা বেজে ওঠে। অয়ন পকেট থেকে ফোন বের করে পাশে যায় কথা বলতে। আশপাশে সবাই একটু দূরে চলে গেছে বলে মায়া অয়নের কাছে যেতে নেয়। একটু এগুতেই গোবর বা কাদা জাতীয় কিছু লেগে যায় মায়ার পায়ে। ঈষৎ সেই পাহাড়ের উঁচুতে এই গোবর কাদা এলো কোত্থেকে? ধ্যাতো ভাল্লাগে না। স্যার, ওই যে মায়া বাবু। অয়ন কোথায়? সিফাত ওই হানে কথা কয় ফোনে। বাবু ইশারায় দেখিয়ে বলল। তাহলে কি করতে চাও শুনি? সিফাত। স্যার, চৌধুরী তো দূরে চলেন, মায়ারে লুকায়া সরায়া হালাইয়ার পরে চৌধুরীর অবস্থা এমনই খারাপ হইয়া যাইব। হুম, তাই হোক। আগে মুখে মাস্ক লাগাও। হ স্যার, এইদিকে আহেন গাছের আড়ালে। চলো। মাম্মাম, মাম্মাম কোথায় তুমি? মাম্মাম, নিশা। দেখছ তোমার মাম্মাম কতটা পাজি, একটু তর্ক হতেই আমাদের ছেড়ে এদিকে চলে এসেছে। নাইম আহমেদ। বিভা আহমেদকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গেল নাইম ও নিশা। বাবু ও সিফাত মুখে মাস্ক পরে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এগো। মেয়েটা পিছনে ঘোরার আগেই মুখ চেপে ধরে বাবু ও সিফাত। এদিকটা জনমানব নেই বললেই চলে, তাই সুযোগটা কাজে লাগায় ওরা। অয়ন ফোনে কথা বলা শেষ করতেই পেছনে ফিরে। কেউ মায়াকে টানা হিচড়া করছে। কিন্তু কারা ওরা? অয়ন দৌড়ে যাচ্ছে। এটুকু পথ যেন শেষই হচ্ছে না। মায়া মায়া বলে চিৎকার করছে অয়ন। এদিকে মেয়েটা ও বাবু সিফাতের মধ্যে প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে পাহাড় থেকে স্লিপ কেটে পড়ে যায় তিনজনই। অয়ন মায়া বলে চিৎকার করে উঠে স্তব্ধ হয়ে যায়। সেখানেই বসে পড়ে। অয়নের চিৎকারে অনেক লোক ছুটে আসে। কেউ কেউ দুজনকে পড়তে দেখে। পাহাড় থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গাছের উপর পড়ে মেয়েটা। ছেলেটা ছিটকে পড়ে যায় দূরে। একজন মাস্ক লাগানো মানুষ পাহাড়ে থাকা শিকড়ে ঝুলে আছে। 2-3 জন তাকে টেনে তুলে। স্পটে একজন পুলিশ ইন্সপেক্টরও ছিলেন। তিনি আর কেউ নন, নাইম আহমেদ। তিনি জরুরি বিভাগে কল করে 8 ঘন্টার মধ্যে পুলিশ এনে হাজির করেন।
অনেক লোক অয়নকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বাবুর মুখ থেকে মাস্ক খুলে 24টা চড় ঘুষি দিয়ে দিয়েছেন। সবাই বলাবলি করছেন আর স্ত্রীকে অপহরণ করতেই এসেছিলেন তারা, আর এতে এরকম দুর্ঘটনা ঘটে। ৪৫ জন বডি খুঁজতে গিয়েছেন পাহাড়ের নিচের জঙ্গলে। অয়ন বেশ সময় ধরে স্তব্ধ হয়ে বসে আছেন। ইন্সপেক্টর এসে জিজ্ঞেস করলেন, আপনি কি এনাকে চেনেন? কি শত্রুতা ওনাদের সাথে? এবার অয়ন চিৎকার করে উঠে। কখনো কাঁদছে, কখনো মায়া বলে চিৎকার করে উঠছে, কখনো পাগলামি করছে নিচে ঝাঁপ দিবে বলে। ২৪ জন অয়নকে ধরে আছে। ইন্সপেক্টর নাইমের আদেশে দুজন কনস্টেবল অয়নকে ধরে নিয়ে যায় হোটেলের ভিতর। নাইম সাহেবের মেয়ে নিশাও যায় তাদের পিছু পিছু। লোকজনকে যার যার কাজে যেতে বলে বাবুকে জিজ্ঞাসাবাদ করছেন নাইম সাহেব। বাবু কোনো কিছুই বলছে না, কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই। ভয় পেয়েছে প্রচুর, তবুও জিজ্ঞেস করেই চলেছেন ইন্সপেক্টর। অয়নকে রুমে বসিয়ে দেয় কনস্টেবল দুজন, তারপর বেরিয়ে যায় রুম থেকে। নিশা ম্যাম, আপনিও চলুন আমাদের সাথে, নয়তো স্যার রাগ করবেন, কনস্টেবল রফিক নিশার উদ্দেশ্যে বলে। নিশার বয়স সবে 7 বছর, তাই তাকে একা রেখে যাওয়া যাবে না। ও একা পাহাড়ে ফিরতেও পারবে না, তাই রফিক দাঁড়িয়ে আছেন ওকে নিতে। অয়ন ধুম মেরে বিছানায় বসে আছে, চুলগুলো উস্কোখুস্কো হয়ে আছে, শার্টের 2 বোতাম খোলা, জুতো পায়ে। খুবই মায়া লাগছে নিশার অয়নকে এভাবে দেখতে। নিশা আস্তে আস্তে অয়নের দিকে এগিয়ে যায়। আঙ্কেল, কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখবে আন্টির সাথে আবার তোমার আকাশে দেখা হবে। দেখো, কেঁদো না বলেই অয়নের চোখের পানি মুছে দেয় নিশা। বেরিয়ে দরজাটা বাহির থেকে আস্তে করে চাপিয়ে দেয় নিশা। চলে যায় ওরা। অয়ন সেখানেই থম মেরে বসে আছে। মায়ার শূন্যতাটা খুব করে টের পাচ্ছে। মায়াকে ছাড়া কি করে বাঁচব আমি? না না, বাঁচতে পারবো না। মনে মনে বলেই বেডের পাশে কপাল বাড়ি দিয়ে অয়ন। মাথাটা ঝিম করে উঠে। কপালের পাশটা কেটে 1-2 ফোঁটা রক্ত নিচে পড়ে। অয়ন স্তব্ধ হয়ে বসে আছে। দুচোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। কিছু ভাবতে পারছে না অয়ন। সব অন্ধকার হয়ে ঘুলিয়ে যাচ্ছে। লাশ পাহাড়ের নিচের সমতলে আনা হয়। সেখানেই ইন্সপেক্টর সহ সবাই যায়। লাশ দেখে নিশা চিৎকার করে কেঁদে ওঠে। সকল পুলিশ, কনস্টেবল সহ সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। ইন্সপেক্টর নাইম ধপ করে লাশের পাশে বসে পড়ে। চোখ দুটো শুধু লাশের দিকে তাকিয়ে আছে, আর বাকি কোনো ইন্দ্রিয়ই কাজ করছে না। তারস্ফুট স্বরে বলল বিভা, তারপর আবারও থমকে গেল। কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, ম্যাডামের লাশ পেলেও আরেক কিডন্যাপারের লাশ পায়নি। নাইম স্থির হয়েই বসে আছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে পাশে তাকায় অয়ন। বাকশক্তি বোধ হয় হারিয়ে ফেলেছে অয়ন। হাঁ করে আছে। বুকে চিনচিন ব্যথা অনুভব করছে। মাথাটা আরো ঝিম ঝিম করছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মায়া। হ্যাঁ, এত মায়াই তাহলে। বাথড্রেস পরে বেরিয়ে আসে মায়া। দরজটা আটকে পিছু ফিরে লজ্জায় মাথা নিচু করে। আগে কখনো এমন ড্রেস পরেনি। হাঁটু পর্যন্ত, তাই আরো লজ্জা পাচ্ছে মায়া। তার উপর অয়ন সামনে বসে আছে। আসলে কাপড় নিয়ে নিতাই। অয়ন সেকেন্ডের ভিতর ঝড়ের বেগে উঠে এসে মায়ার গালে ঠাসস ঠাসস করে দুটো চড় মেরে খুব জোরে বুকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় মায়া। মুখ থুবড়ে অয়নের বুকের উপর মাথা রেখে দাঁড়িয়ে থাকে। অয়ন এত জোরে জড়িয়ে ধরেছে যেন ছাড়লেই মায়া হাফ ছেড়ে বাঁচতে পারে।
এদিকে অয়নের মনে হচ্ছে ওকে ছাড়লেই যেন পালিয়ে যাবে। শক্ত করে ধরে অনেক কথা বলে যাচ্ছে আর মায়ার ধম আটকে আসছে। হঠাৎই মায়াকে ছেড়ে দেয় অয়ন। মায়া জোরে জোরে নিঃশ্বাস নেয় আর অয়ন হতে একটু দূরে সরে আসে। বুকে হাত দিয়ে মুখ ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তুমি একদম ঠিক আছো? তাহলে যে পড়ে গেল সে কে? তুমি তো পাহাড়ে ছিলে, এখানে কিভাবে এলে? আর তোমার জামা আর যে পরল তার জামা এক হলো কি করে? কে সেই মহিলা? অয়নের এসব কথায় চমকে যায় মায়া। কি হয়েছে? কে পড়েছে? কি হয়েছে বলুন আমায়। বলবো, সব বলবো, তুমি আগে চেঞ্জ করো। বেরোবো আমরা। জলদি। আগে বলুন চর মারলেন কেন? যাব না, আমি থাকবো না আপনার সাথে। যান আপনি। যেখানে যাব সেখানে গেলেই সব জানতে পারবে। আর শোনো, সকালে যেটা পরে বেরোলে সেটাই পরো। না, পারবো না। মায়া প্লিজ জলদি। মায়া মাথা নেড়ে রেডি হতে শুরু করল। অয়ন ফ্রেশ হতে গেল। প্রায় 30 মিনিটের মধ্যেই ওরা পৌঁছে গেল যেখানে ইন্সপেক্টর আছে সেখানে। সবাই মায়াকে দেখে চমকে গেল। মূলত মায়াকে দেখে নয়, মায়ার পোশাক দেখে। কারণ মায়া যে কোট পরেছে, সামনে থাকা লাশের গায়েও একই রকম ড্রেস। নিশা অঝোর ধারায় কাঁদছে মাম্মাম মাম্মাম বলে। ইন্সপেক্টর ঠায় দাঁড়িয়ে আছে। অয়ন ইন্সপেক্টরের কাছে গিয়ে শান্ত গলায় বলল, স্যার, আমার ওয়াইফও একই পোশাক পরিধান করাই আমি ভেবেছিলাম উনি আমার ওয়াইফ। নাইম সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, হুম, বুঝতে পেরেছি। ওনার পরিচয় জানতে পেরেছেন? উনি কি ওর মা? নিশাকে দেখিয়ে বলল অয়ন। মিয়াবীর চৌধুরী, উনি আমার স্ত্রী রিভা আহমেদ আর ও আমার একমাত্র কন্যা নিশা আহমেদ। কিন্তু আমার ওয়াইফের সাথে ওদের কি শত্রুতা আমি বুঝতে পারছি না। কিডন্যাপারকে ডাকুন। সব এখানেই জানা যাক। আগে ওর লাশটা পোস্টমর্টমে পাঠাতে হবে। বলেই কান্নায় ভেঙে পড়ে নাইম সাহেব। অয়ন কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। একটু আগে ওর যেমন লাগছিল ওনারও হয়তো তেমনই লাগছে। কনস্টেবল দুজন রিভা আহমেদের লাশ তুলতে নিলেই চিৎকার করে কেঁদে ওঠে নিশা। কাঁদতে থাকে নাইম সাহেবও। তার অর্ধাঙ্গিনী এভাবে তাকে ছেড়ে চলে যাবে হয়তো ভাবেনি। অয়ন নিশার পাশে বসে মাথায় হাত দিয়ে বলে, মাম্নি, তুমি না আমায় বলছিলে আন্টির সাথে দেখা হবে আকাশে চাঁদ হলে? তাহলে তুমি কেন কাঁদছ? তোমারও দেখা হবে একদিন তোমার মাম্মামের সাথে চাঁদ হলে। নিশার চোখের পানি মুছে দেয় অয়ন। মায়া কিছু বুঝে উঠতে পারছে না। তবে এটুকু বুঝেছে, এ বাচ্চা মেয়েটার মা মারা গেছে। আর তাকে কেউ মেরেছে। নিশাকে শক্ত করে বুকে জড়িয়ে নেয় মায়া। নিশাও কয়েক মিনিটে শান্ত হয়ে যায়। নিশাকে কোলে তুলে নেয় অয়ন। অয়নের কোলেই ঘুমিয়ে পড়ে নিশা। বাবুকে দেখে বিক কেঁপে ওঠে মায়ার। শক্ত করে অয়নের হাত চেপে ধরে। অয়ন চোখ ইশারা করে বলল, শান্ত হও, আমি আছি। পরিবেশ বেশ থমথমে। এক চেয়ারে বসে আছে মায়া। আরেক চেয়ারে নিশাকে কোলে নিয়ে বসে আছে অয়ন। সামনে চেয়ারের সাথে বাধা বাবু। চারপাশে কনস্টেবল ও পুলিশের আরও কিছু লোক দাঁড়িয়ে। সামনে বসে আছেন নাইম সাহেব। বাবু বারবার মায়ার দিকে চোখ মোটকে তাকাচ্ছে। মায়া প্রথম বাবুকে দেখে ভয় পেলেও এখন মোটেই পাচ্ছে না। সব রহস্যের সুরাহা হবে এখনই। তাই অধীর আগ্রহে বসে আছে অয়ন। কেন এই লোক মারতে চায় মায়াকে? কি শত্রুতা ওর সাথে? বেশ কিছু সময় টর্চার করার পর মুখ খুলে বাবু, আসলে মায়া আমার গ্রামেরই মাইয়া, আমার বইনের বান্ধবী। ও যখন ছোট তখন থেইকাই আমার ওরে ভালা লাগত। রূপসী কিনা, তাই অনেকবার ওরে কইছিলাম ভালোবাসার কথা। ওই বারবার আমারে অপমান কইরা তাড়াইয়া দিছে।
তাই আমি সিদ্ধান্ত নিছিলাম শহরে আইয়া পাচারের কাজ ছাইরা ভালা হইয়া যামু। কিন্তু শহরে আওনের 3 মাস পরে হুনি মায়ার বিয়া হইয়া গেছে। তখনই আমার ওর উপরে অনেক রাগ হয়, ডিসিশন লই ওরে হয় বিয়া করমু নয় পাচার কইরা দিমু। কিছুদিন আগে ক্লাবে বৈশা মদ খাইতাছিলাম, এমন সময় এক শুটবুট পরা লোক আহে, কথা কয় আমার লগে। এমন এক কথায় দুই কথায় অনেক কাহিনী জানতে পারি। হের নাম সিফাত, মায়ার জামাই মানে চৌধুরীর বন্ধু। হের কথা হুইনাই বুঝতে পারি হেও চৌধুরীরে পছন্দ করে না। সেই দিনই আমিও আমার ব্যাপারে সব তারে খুইলা কই। এরপর অনেক কিছু ঘটছে। চৌধুরী আর মায়ারে মারতে যাইয়া ওগো আরেক বন্ধুর শালিরে মাইরা ফালাই। সেদিনই দুইজন গা ঢাকা দেই। অনেক দিন কাইটা যায়, জনতে পারি হেরা সিলেট আইব। দুজনের টোপ দুইডা, আমি চাই মায়ারে আর হেও চায় চৌধুরীরে শেষ করতে। সেদিনই দুজন প্ল্যান করি, ওগো খোঁজ লই, ফলো কইরা এনো আহি। দুজনে চোখে চোখে রাহি। এমন সময় দেহি চৌধুরী ফোন লইয়া দূরে গেছে, আর মায়া খাড়ায় রইছে। আর এমন সময় সিফাত স্যার কল দেয়। আমি পিছনে যাই কথা কইতে। সব ঠিকঠাক করি যে মায়ারে উঠায় লইয়া জামুগা। দুইজনে মুখোশ পইরা আহি আর মায়ার মুখে চাইপা ধরি। কিন্তু কণ্ঠস্বর হুই নাই, আমি বুঝি এইটা মায়া না। আর এই বেডির চুলো ছুট ছুট। তখনই তারে আমি ছাড়বার চেষ্টা করি, কিন্তু সিফাত স্যার ছাড়ে না। বেডিও ছুটনের লাইগা ধস্তাধস্তি শুরু করে। একসময় বেডি স্যাররে লং মারে আর পিছলা খাইয়া তিনজনই পইরা যাই। শিকড় পাইয়াই আমি খাবলা দিয়া ধইরা হালাই আর হেরা দুইজন পইরা যায়। তুই কি মিসেস আবির চৌধুরীকেই সেখানে দেখেছিলি? পাশের থাকা পুলিশ কমিশনার বলে ওঠেন। কারে? মায়ারেই দেখছি, স্পষ্ট দেখছি, কিন্তু মায়ার জায়গায় ওই বেডি কেমনে আইলো আর একই পোশাক কেমনে হইল আমরা জানি না। মিসেস আবির চৌধুরী, আপনিই বলুন তো, আপনি কি এখানে ছিলেন? আর কখনোই বা চলে গেলেন? আমি আর আমার হাজবেন্ড এখানেই দাঁড়িয়েছিলাম। ওর কল এলো, ও একটু দূরে গেল কথা বলতে। আমি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকি। হঠাৎই চারপাশ জনমানবহীন হয়ে যায়। তাই আমি আমার হাজবেন্ডের কাছে যেতে নিই। এগুতেই পায়ে কাদা লেগে যায়, যা থেকে দুর্গন্ধ আসে। পা ধোয়ার জন্য হোটেলে আসব, তাই আমি ওকে একবার ডাক দিই। ওর সাড়া না পেয়ে হোটেলে ফিরে আসি। তার মানে পুরো ঘটনাটা দাঁড়ালো এই যে, আপনি যখন দাঁড়িয়েছিলেন তখন বাবু আপনাকে দেখে, আর ওরা দুজন যখন গাছের আড়ালে মাস্ক পরতে যায় তখনই আপনি হোটেলের দিকে চলে যান, আর সেখানে উপস্থিত হয় মিসেস আহমেদ মানে রিভা ম্যাডাম। আর তিনিই পরিস্থিতির শিকার হন। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছে। পাশ থেকে কাঁদতে কাঁদতে বলে ওঠে নাইম সাহেব। কেঁদো না নাইম। রিভা যেমন তোমার স্ত্রী তেমনি আমার বোনের চেয়েও কিন্তু কম নয়। ওর খুনিকে আমি কঠোর শাস্তি দেবই। নাইম সাহেবের কাঁধে হাত রেখে আরমান উল্লাহ। সবার থেকে বিদায় নিচ্ছে অয়ন। আজই ঢাকায় ব্যাক করবে। মায়া নিশাকে বুকে জড়িয়ে ধরে আছে। নিশা আর কাঁদছে না, তবে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। নিশাকে খাইয়ে দিয়ে মায়া তাদের বাড়ির ঠিকানাটা দেয়। অয়ন নাইম সাহেবের সাথে কিছু কথা বলে মায়াকে নিয়ে গাড়িতে উঠে যায়। ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। অয়ন মায়াকে নিয়ে পেছনে বসে। গাড়ি চলছে, কারো মুখেই কোনো কথা নেই। অয়ন ফোন টিপছে, মায়া বাহিরের দিকে তাকিয়ে আছে। মায়া মাথা সিটে হেলান দিতেই চোখে রাজ্যের ঘুম নেমে এলো। মায়া মাথাটা হেলে পড়তেই অয়ন মাথাটা ধরে বুকে জড়িয়ে নেয়। মায়া অয়নের শার্ট খামচে ধরে, তারপর ঘুমিয়ে পড়ে। প্রায় 3 ঘন্টা ঘুমিয়ে উঠে চোখ মেলে মায়া। অয়ন মায়ার মুখের দিকে চেয়ে আছে। মায়া চোখ মেলতে দেখেই ড্রাইভারকে গাড়ি থামাতে বলে অয়ন।
মায়াকে নিয়ে গাড়ি থেকে নেমে আসে। মায়া চোখে মুখে পানি দেয়। কিছু খাবার কিনে নিয়ে আসে অয়ন। গাড়ি আবারও চলতে শুরু করে। অয়ন মায়াকে কেক জুস খাইয়ে দেয়। কিছুক্ষণ গল্প করার পর আবারও মায়া ঘুমিয়ে পড়ে। প্রায় রাত হয়ে গেছে বাসায় পৌঁছাতে। মায়া এখনো ঘুমে। এই মেয়ের চোখে আজ এত ঘুম কোত্থেকে এলো আল্লাহই জানে। বিড়বিড় করে বলল অয়ন। গাড়ি থেকে নেমে মায়াকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে অয়ন। সবাই মায়া অয়নের দিকে হা করে তাকিয়ে আছে। আদনান সাহেব ও রাবেয়া জাবিন মিটিমিট হাসছে। মুন্নি মুখ টিপে টিপে হাসছে। অয়ন ইশারায় আদনান সাহেবের সাথে কথা বলে নিজেদের ঘরে চলে যায়। সকালে আড়মোড়া ভেঙে উঠে মায়া। অয়ন পাশে নেই। এত সকালে কই গেল ভেবেই ঘড়ির দিকে তাকায় মায়া। ৮:৩৬। আজ এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি কিভাবে? মায়া দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ঘর থেকে বের হতেই চোখ ছানাবড়া হয়ে যায়। হা হয়ে চারদিকে তাকিয়ে আছে মায়া। নিচে চোখ পড়তেই আরো চমকে যায় মায়া। কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মায়া। কি দেখছে এসব? স্বপ্ন নাকি সত্যি? মায়া চোখ বন্ধ করে খুলছে। নিচে দাঁড়িয়ে আছে সবাই। অয়ন, আদনান সাহেব, রাবেয়া জাবিন, ইমনেশা, মাহিনুনিরা ও পুচকে মাহিরা। অয়নের সব আত্মীয় স্বজনসহ অনেক মানুষ বাড়ি ভর্তি। এত সুন্দর করে বাড়িটা সাজানো যে মনে হচ্ছে আজ কারো বিয়ে। কার বিয়ে ভাবতেই অয়ন বলে উঠল, তোমার বিয়ে? আমার না, তোমার আর আমার। আমি মনে মনে কথাটা বলেছি, কিন্তু উনি কিভাবে বুঝে ফেলল? এমনিতেই বুঝে নিলাম। অয়নের এ কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় মায়া। দ্রুত পায়ে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে। কথাবার্তা বলে নীরার কোল থেকে মাহিরাকে কোলে নেয়। মাহিরার হাতের রূপার চুড়িগুলো শব্দ করছে আর খিলখিল করে হাসছে মাহিরা। মায়া বুকে জড়িয়ে নেয় মাহিরাকে। মায়া, নাস্তা করে নাও, এখনই হলুদ হবে। মানে আজই হলুদ হবে আর আজই বিয়ে? কিন্তু এসব কি কখন হলো আর বিয়ে মানে বুঝো না, তোমার আমার আবার বিয়ে হবে। আগের বার তো ভালো করে বিয়ে হলো না, তাই আবার হবে, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি। তার মানে আপনি সব জানতেন? এসব প্ল্যান আমারই ম্যাম। বাবা মার সাথে কথা বলে আমি এসব। তোকে সুস্থ পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে মা। অয়নের কথা শেষ না হতেই বলে উঠে আদনান সাহেব। তার মানে বাবা আপনি? হ্যাঁ, আমি অয়নের থেকে সবটা শুনেছি। মায়া চুপ করে দাঁড়িয়ে থাকে। এক পাশে এসাইমন দাঁড়িয়ে আছে। মুখে হাসি নিয়ে দুজন এদিকে তাকিয়ে আছে। রাবেয়া বেগম এগিয়ে গিয়ে এশাকে জড়িয়ে ধরল। মারে, কেমন আছিস তুই? ভালো মামনি। তোর মা মারা যাবার সময় দেখে যেতে চেয়েছিল তুই কতটা সুখে আছিস। দেখে যেতে পারল না বলেই আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে রাবেয়া বেগম। আমেনা বেগম এগিয়ে এসে বলল, আমি কি ওর মা নই আপা? তা তো অবশ্যই। রাবেয়া বেগমকে জড়িয়ে ধরল আমেনা বেগম। মায়া সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু অয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা। কি বলছে এসব? এশার মা তো আমেনা আন্টি, তবে মারা গেল কে? কি বলছো এসব মা তুমি? অয়ন মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল। হ্যাঁ রে বাবা, ঠিকই বলছি, এশা তোর মনির মেয়ে। সাবিনাও খোরশেদের মেয়ে এশা। কথাটা শুনেই যেন আকাশ ভেঙে পড়ল অয়নের মাথায়। কি? হ্যাঁ। এগিয়ে আসলো খোরশেদ আলম। তারপর সেই ২২ বছর আগের ঘটনা বলতে শুরু করল খোরশেদ আলম। জন্মের দিনই আমেনা বেগমের হাতে তুলে দিয়েছিলেন এশাকে। সাবিনা বেগম জেনেছিলেন তার মৃত সন্তান হয়েছে।
কিন্তু 4 বছর পর যখন সাবিনা বেগম সত্যিটা জানতে পারে তখন স্বামীকে আর খুঁজে পাননি। আসলে এশাই সাবিনা বেগমের কোল আলো করে এসেছিল। বড় হলো আমেনা বেগমের হাতে। সবার চোখে পানি। মাথা নিচু করে কাঁদছে এশা। অয়ন পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তার মানে আমরা ফুফাতো মামাতো ভাইবোন। অয়ন এশা আস্তে করে মাথা তুলে বলল, উহুম, ভাই হই, বড় ভাই ভাই বলো। এশা হেসে দেয়। অয়ন এক হাতে এশা আরেক হাতে ইমনকে জড়িয়ে ধরল। প্রশান্তিময় হাসি হাসে মায়া। নাস্তা খেয়ে মায়াকে হলুদের জন্য রেডি করে দেয় এশা আর নীরা। আজ মুন্নির কাজ শুধু মাহিরাকে সামলানো। মায়াকে তৈরি করে বাগানের পাশের খোলা জায়গায় নিয়ে আসা হয়। ইমন, মাহিন, অয়ন এদিকেই আসছে আর খুব হাসাহাসি করছে। হঠাৎ মায়াকে দেখে হাসি থেমে যায় অয়নের। ড্যাব ড্যাব করে চেয়ে আছে। মায়া লুকিয়ে হাসে। এশা করুণ দৃষ্টিতে তাকায় ইমনের দিকে। হয়তো মনের কোথাও এখনো একটা ক্ষত আছে। হলুদের পর্ব শেষ হতেই মায়াকে নিয়ে আসা হয় বাসার ভেতর। বাসায় ভেতর ঢুকেই মায়া আরেক দফা চমকে যায়। মামা মামি সামনে দাঁড়িয়ে। মায়া ছুটে যেয়ে মামাকে জড়িয়ে ধরে। হাউমাউ করে কেঁদে দেয়। কেমন আছো মামা তুমি? আমায় তো ভুলেই গেছ। একবারও দেখতে আসো না বলেই কান্নায় ভেঙে পড়ে মায়া। মাকে কি কখনো ভোলা যায় বল? তুই তো আমার মা। তোকে কি করে ভুলবো বল? মামা। মায়াকে ছেড়ে মামির দিকে তাকায় মায়া। মামি এক পা এগিয়ে আসে মায়ার দিকে। চাইলেও কিছু বলতে পারছেন না তাহেরা বেগম। হয়তো কোনো অপরাধ বোধ আটকে দিচ্ছে। মাও একটু এগিয়ে যায় মামির দিকে। 2 মিনিটের মতো দুজন দুজনার দিকে চেয়ে আছে। হঠাৎ তাহেরা বেগম মায়াকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মায়া, মা আমাকে মাফ করে দে, আমায় মাফ করে দে মা, আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, আমায় মাফ করে দে। না মামি, তুমি এসব বলো না। যা হবার হয়ে গেছে। এখন আর সেসব ভেবে আমি কষ্ট পাই না। ভুলে যাও সেসব অত্যাচারিত দিনের কথা। মায়ার কথায় প্রবল কান্নায় ভেঙে পড়ে তাহেরা বেগম। চোখ মুখ মুছে নেয় মায়া। তোমরা বসো। মা। জি, তুই রুমে যা। এখনই পার্লার থেকে লোক আসবে। আমি ওনাদের নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা, একগাল হেসে বলল মায়া। মায়া উপরে চলে যায়। সাথে এশা আর নীরাও। একদিনেই তিনজনের খুব ভাব জমেছে। নীরা আর মায়ার বন্ধত্ব আগে থেকে হলেও এশাকে দেখেও মনে হচ্ছে ওদের অনেক দিনের আপন। তিনজন কি যেন বলছে আর মিটিমিটি হাসছে। গেস্ট রুম সহ বাড়ির সব রুমগুলো খুলে দেওয়া হয়েছে। অয়নের ঘরে আজ অয়ন মায়ার বাসর। সাবিনা বেগমের ঘরে থাকবে এশা আর ইমন। তার পাশের রুমে মাহিন, নীরা। আর সব গেস্ট রুমে থাকবে বাকি মেহমানরা। ছাদের ঘর খুলে দেওয়া হয়েছে অয়নের সব ব্যাচলর ভাইদের জন্য। আর মেয়েরা থাকবে নিচের ড্রংরুমে। এভাবেই সবটা গুছিয়ে বললেন রাবেয়া জাবিন আদনান সাহেবকে। আল্লাহর রহমতে এখনো একটা ঘর ফাঁকা আছে। কারোরই থাকতে কষ্ট হয়নি বা হিজিবিজি অবস্থায় পড়তে হয়নি। পার্লার থেকে দুজন মেয়ে এসেছে। রাবেয়া বেগম রুম দেখিয়ে দিতেই সোজা অয়নের রুমে চলে যায় তারা। মায়াকে শাড়ি পরিয়ে দেয় এশা আর নীরা। যদিও এশা পারে না, হেল্প করছে শুধু। মায়াকে তৈরি করে এশা, নীরাও তৈরি হয়ে নেয়। এশা ফুল হাতার লংথি পিচ পরে ওড়নায় সারা শরীর ঢেকে নেয়। শুধু মুখটুকু দেখা যাচ্ছে। মায়া হা হয়ে দেখছে এশাকে। এত বড় অনুষ্ঠান, তবুও এত সাদা মাটা। অথচ একসময় এ মেয়ে কিভাবে চলত। এ মেয়ে নয়, এশা তো এখন ওর ননদ হয়। ভেবেই হেসে দেয় মায়া।
সাজতেন বসে মায়া। তিনজনের মধ্যে খুব হাসাহাসি হচ্ছে। আর পাশের রুম থেকে বন্ধু তিনজনের মধ্যে ইমন বলছে, দেখেছিস কি ভাব জমেছে। আজ আমার বউটা বোধহয় আমার কাছেই আসবে না। অয়ন যাবে যাবে, ঠিক যাবে। নীরা যখন মাহিরার কাছে চলে যাবে আর এশাকে যখন ইমন নিয়ে যাবে, তখন মায়া তোর কাছে না যেয়ে পারবে? মাহিন: তা ঠিক বলেছিস। তারপর তিনজন হো হো করে হেসে দেয়। খুব ধুমধাম করেই হয়ে গেল মায়া অয়নের বিয়েটা। সবার থেকে একটু অন্যরকম করে সাজানো হলো বাসর। ছাদে ছাদে সবাই বসে আছে। মুরুব্বিরা নেই, শুধু তাদের বয়সী। সবাই গান করছে। গিটার হাতে নিয়ে বসল অয়নের এক কাজিন শান্ত। আস্তে আস্তে মায়ার হাত ধরে ছাদে নিয়ে গেল অয়ন। পুরো ছাদ জুড়ে সাজানো। তার মাঝে সবাই গোল হয়ে বসে আছে। মায়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এই পরে দেখবে, এখন এসো। মায়ার হাত ধরে নিয়ে আসে সবার সাথে। মেয়েরা সবাই বলে উঠে, ভাবি আমাদেরও সাথে বসবে। তাই মায়া ওদের সাথেই বসল। মায়ার মুখোমুখি বসল অয়ন। গিটারে টুংটাং করে সুর তুলছে শান্ত। দাদাভাই তুই গান শুরু। শান্ত: তোকে কতবার বলছি দাদাভাই, হিন্দু হিন্দু লাগে ডাকিস না। আমার ১৯ বছর বয়সেও যখন ডাকটা পরিবর্তন করতে পারিনি, আগামী ১৯ বছরেও পারব বলে মনে হয় না। খুব পেকে গেছিস তুই। 18+ হয়ে গেছি, পাকব না। এখানে বয়স নিয়ে কথা আসলো কোত্থেকে? তাই তো। আচ্ছা দাদাভাই, তোমার পর তো আমি এই বাড়িতে বড় ছেলে। তা আমার ইয়ের ব্যবস্থাটা করো না। ইয়ের মানে হলো বিয়ের। মাথা চুলকাতে চুলকাতে বলল শান্ত। বসো। আমি মামাকে বলে আসছি বলেই অয়ন উঠতে যায়। না না দাদাভাই, বসো বসো। পাপাকে বললে আস্ত গিলে খেয়ে নেবে। মাকে বললে কিছু একটা। দাঁড়া, আমি আজ। এবার অয়ন উঠতে নিলেই শান্ত খপ করে অয়নের হাতটা ধরে বসিয়ে দেয়। থাক পড়ে বলো, এখন গান শুরু করো, নয়তো পুরো বাসরটা এখানেই কাটাতে হবে। নয় হ্যাঁ। নেও গান শুরু করো। আমি গান পারি না। সবাই বলে উঠল, তুমিই গাইবে ভাইয়া। সবার কথায় অয়ন রাজি হল। মায়া শুধু ওদের কাণ্ড দেখে হাসছে মিটিমিটি। শান্ত গিটার বাজাতে শুরু করল। গান ধরল অয়ন। ক্রমশ এই গল্পে আরও পাতা জুড়ে দিচ্ছি। দুমুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি। আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি। এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। তোমায় ছোবে বলে, আদর করবে বলে। উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান। অয়ন গান গাইছে আর বারবার মায়ার দিকে তাকাচ্ছে। মাও মুখে হাসি নিয়ে মনোযোগ দিয়ে শুনছে অয়নের গান। বেশ ভালো গান গায় তো। অবশ্য অয়ন যে গান গাইতে পারে তা আগে জানত না মায়া। অয়নের গান শেষ হতেই সবাই হাতে তালি দিল। এশা উঠে নিচে যেতে লাগল। সাথে ইমন ও এশার পিছু পিছু যাচ্ছে। ওদের দেখে সবাই ফিসফিস করে কি যেন বলে অট্টহাসি হাসে। আরও কিছু যখন গল্পগুজব হল। শান্ত একটা আবেগী গান গাইল। রাত প্রায় 12:30 ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ, জিগির ডাক ভেসে আসছে। কিন্তু আড্ডা বাহিনীদের চোখে ঘুম নেই। তারা কোলাহলে পূর্ণ। মাহিন সাথে আরও কিছু বন্ধু নিয়ে উপরে এসে ওদের পাশে বসল। এখন আর যেতে পারবে কিনা ঘরে তাই নিয়ে ভাবনায় অয়ন। আরও কিছুক্ষণ বেশ আড্ডা চলল। ছোটরা মাহিনরা আসার সময়ই নিচে চলে গেছে। এশা আর ইমন ছাদের দিকে আসছে। ভাই আমাদের যেতে দে।
রাত তো অর্ধেক এখানেই শেষ করে দিলই, বাকিটাও কি? মুখ ব্যাকা করে মাহিনের হাত ধরে বলল অয়ন। হুমম, তাই ভাবছি আজ বরং এখানেই রাতটা কাটিয়ে যা। সবাই অয়নের অবস্থা দেখে হো হো করে হেসে দেয়। মায়া মাথা নিচু করে মিটিমিটি হাসছে। এমন সময় সবাই একসাথে গান ধরেছে। অয়ন আস্তে করে উঠে মায়াকে কোলে তুলে নেয়। গান বন্ধ না হলেও সবাই ওদের দিকে তাকিয়ে হাসছে। অয়নের এরূপ কাজে লজ্জায় মুখ লুকায় মায়া। অয়নের গলা জড়িয়ে ধরতেই নিচের দিকে পা বাড়ায় অয়ন। ওদের দেখে করুণ দৃষ্টিতে তাকায় এশা। অয়ন এশার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে এগিয়ে যায়। মায়া, হুম, ভালোবাসি কথাটা স্পষ্ট এশার কানে আসে। কোথাও একটা অস্থিরতা কাজ করছে ওর। এশা পাশে থাকা ইমনের দিকে তাকায়। চোখে পানি ছলছল করছে। ইমন মুচকি হেসে এশাকে দেয়ালে চেপে ঠোঁটে ঠোঁট ডুবায়। গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে এশার। এটাই জীবন, এটাই নিয়তি। 1 বছর পর। বেশ ভালো আছে মায়া। মায়ার সংসারে এখন মাই সবার চোখের মণি। সবাই ভালোবাসে তাকে। অয়ন তো চোখে হারায়। সংসারটাকেও খুব আগলে রেখেছে মায়া। মায়া রান্না করছে। শাশুড়ির ডাক শুনতে পেয়ে রান্নাঘর থেকে বেরোয় মায়া। ঠিক এমন সময় অয়ন বাসায় আসে। বেশ উৎফুল্ল লাগছে ওকে। তুমি কখন এলে? মায়া, এই তো সবে বলেই অয়ন মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোমরে আঁচল গুজে হাতে খুন্তি নিয়ে অয়নের সামনে দাঁড়িয়ে আছে মায়া। পাক্কা সংসারী রমণী এখন মায়া। অয়ন, হুম, কি দেখো? তোমাকে। রিপোর্টটা এখনই চলে আসবে, তাই তো আগেই চলে এসেছি। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। মায়ের ঘরে চলে যায় মায়া। মা ডেকেছিলেন? মুচকি হেসে বলল হুম। তবে আর লাগবে না, যা তুই খাবার টেবিলে বসো। মায়া কিছু না বলে হ্যাবলার মতো ফিরে আসে। টেবিলে খাবার সাজিয়ে এসে মাকে ডাকে মায়া। অয়নকে ডাকতে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে স্প্রে করছে অয়ন। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বেশ আকর্ষণীয় লাগছে। মায়া পাশ থেকে টাওয়াল নিয়ে অয়নকে বিছানায় বসিয়ে মাথা মুছে দেয়। মায়ার কোমর জড়িয়ে বুকে মাথা রাখে অয়ন। মায়া, হুম, যদি রিপোর্ট পজিটিভ হয় তবে আজ আমি অনেক খুশি হব, অনেক। আর যদি নেগেটিভ হয় আবার ট্রাই করব। অয়ন হো হো করে হেসে দেয়। মায়া লজ্জায় মাথা নিচু করে নেয়। মায়ার হাত ধরে খেতে আসে অয়ন। রাবেয়া বেগম বসে আছেন। আদনান সাহেব এখনো বাহির থেকে ফেরেনি। মায়া সবার প্লেটে খাবার তুলে দিয়ে নিজেও বসে পড়ে। খাবারে হাত দিতেই কলিং বেল বেজে ওঠে। মুন্নি দরজাটা খোলত। ভাত মুখে তুলে বলে অয়ন। আবার সাথে সাথেই বলে না না, আমি খুলছি। অয়ন উঠে আসে। অয়নের পিছু পিছু মাও আসে। দরজা খুলতেই একজন লোক বলে, স্যার, আমাকে ইমন স্যার পাঠিয়েছেন। এই যে রিপোর্টটা। অয়ন হেসে রিপোর্টটা হাতে নেয়। লোকটি চলে যায়। কাপা কাপা হাতে রিপোর্টটা খোলো অয়ন। পা কাঁপছে, হাত কাঁপছে। অয়নের হার্টবিট বেড়ে গেছে। অয়ন একবার মায়ার চোখের দিকে তাকায়। কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে মায়া। রিপোর্টটা খুলে রাজ্য জয় করা হাসি দেয় অয়ন। মা, আমি বাবা হচ্ছি, এটুকু বলেই থেমে যায় অয়ন। মায়ার দিকে তাকায় অয়ন। মায়ার চোখ দিয়ে পনি পড়ছে। রাবেয়া বেগম হাসতে হাসতে রুমে চলে যায়। আমি দাদি হচ্ছি, হ্যাঁ আমি দাদি হচ্ছি। একটা বাচ্চা পুরো বাড়ি জুড়ে ঘুরে বেড়াবে, খেলবে। আমি দাদি হচ্ছি।
সুখের কান্না কাঁদতে কাঁদতে আদনান সাহেবকে ফোন করে রাবেয়া। অয়ন মায়াকে কোলে তুলে নেয়। কি করছো হতে খাবার? হুম তো। ছাড়ো। শুনো, আজ থেকে একদম আগুনের কাছে যাবা না। শাড়ি পরবা না। নিচে নামবা না বারবার। বাগানে সকাল বিকাল একটু করে হাঁটবা। ফল খাবা বেশি বেশি। আর আমি তো আছিই, খুব আগলে রাখবো তোমায়। খুব। আমার সোনার যেন কোনো কষ্ট না হয়। এসব বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে অয়ন। প্রথম বাবা মা হওয়ার অনুভূতিটা হয়তো অসাধারণ, হয়তো অন্যরকম। হলে বলতে পারব। বেঁচে থাকুক ভালোবাসার সাথে থাকুক ভালোবাসার মানুষগুলো। একটু যত্নে একটু ভালোবাসায় জীবন হোক পরিপূর্ণ। ভালোবাসায় বিশ্বাস থাকুক অটুট। সাথে সাবধানতাও। পাশের থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসছি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।